ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশ। বন্যায় এখন পর্যন্ত 11 জেলার 12 লাখ পরিবার পানিবন্দী রয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 23 জন এবং সার্বিকভাবে পুরো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধ কোটি মানুষ। চলমান বন্যা পরিস্থিতিতে আরও এক বড় দুঃসংবাদ বয়ে এনেছে, সেটি হচ্ছে ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে ভারত। আবারও কি বন্যার আশঙ্কা বাড়ছে? দর্শক, এসব নিয়ে আজকের আলোচনা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি দুর্যোগ ও ঐক্যবদ্ধ এক বাংলাদেশ। আর এই আলোচনার স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন KM আলী রেজা, অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেই সঙ্গে আরও আছেন ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল, ENGP PSC, BN পরিচালক প্রকৌশল, বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব KM আলী রেজা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত এবং এর মধ্য দিয়ে আমরা জানি যে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। নতুন করে কি আবার আশঙ্কা তৈরি হচ্ছে যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আবারও প্লাবিত হবে? এটা খুব ফ্ল্যাটলি বলা মুশকিল যে আসলে কতটুকু এলাকা প্লাবিত হতে পারে। এটা অনেকগুলি ফ্যাক্টর ডিপেন্ড করে। একটা হচ্ছে কতটুকু পানি আসবে, যেটা আপনি বললেন, প্লাস উজানে বৃষ্টি হচ্ছে কিনা, বৃষ্টির মাত্রাটা কীরকম, এটা কি হালকা বর্ষণ না ভারী বর্ষণ, সেই বিষয়গুলি তো, এবং আমাদের দেশের অভ্যন্তরীণের বৃষ্টিপাতের পরিমাণ কি, এই সব কিছু মিলে কিন্তু এই বিষয়টাকে চিন্তা করতে হবে। আর এ বিষয়ে মূলত পানি সম্পদ মন্ত্রণালয় আরও বেশি ডিটেলস তথ্য দিতে পারবে। তো আমরা আশঙ্কা করছি যে হয়তো যদি ভারী বর্ষণ না হয় তাহলে হয়তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন অনগোয়িং যেটা সিচুয়েশন 11টা জেলায়, সেরকম হয়তো হবে না। এটা ডিপেন্ড করবে। আমরা 11টা জেলায় যেমনটি দেখছি যে 12 লাখ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা যদি দুর্যোগ ব্যবস্থাপনার কথা জানতে চাই, ত্রাণ কার্যক্রমের কথা জানতে চাই, কোন পর্যায়ে রয়েছে? আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু বলি। আমরা জুলাই মাসে যখন জানতে পারলাম যে অগস্টের সেকেন্ড হাফে একটা এরকম বন্যা হতে পারে, এরকম একটা ফোরকাস্টিং ছিল, আমরা কিন্তু জুলাইতে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম। আমাদের একটা যেটা SODর আলোকে কোঅর্ডিনেশন মিটিং করে এই সমস্ত জেলায় কিন্তু আমরা ত্রাণের একটা বড় অংশ পাঠিয়ে দিলাম। তারপরে যখন বন্যা শুরু হলো, তারপরে কিন্তু আমরা ত্রাণ সামগ্রীর ভিতরে যেমন আছে আপনার চালও আছে, তারপরে শুকনা খাবার আছে, টাকা আছে, শিশু খাদ্য আছে এবং প্রাণী খাদ্য আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিলাম। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা কিন্তু যেটা সশস্ত্র বাহিনী বিভাগের সাথে খুব এটাকে মানে কোঅর্ডিনেশন করে কাজগুলি করছি। সুতরাং কোথাও কিন্তু ভ্যাকুম নেই। আমাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন বাহিনী, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা, স্বেচ্ছাসেবী, কমিউনিটির লোকজন, সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি। তো আমরা যেখানে অ্যাক্সেস করতে পারছি না সেখানে আমরা সশস্ত্র বাহিনীকে বলছি, তারা কিন্তু সেই জায়গাগুলিতে যাচ্ছেন। গতকাল 8টি হেলিকপ্টার মাধ্যমে কিন্তু ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কাজ চলেছে। আজকেও কিন্তু কুমিল্লা এবং ফেনীতে 4টি হেলিকপ্টারের মাধ্যমে প্রায় 20,000 প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে এবং উদ্ধার কাজ তারা করেছেন। তো এভাবে আমরা কিন্তু সমন্বিত একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি। প্রতিদিন আমরা কিন্তু মিনিস্ট্রি থেকে আমরা একটা ব্রিফিং দিচ্ছি যে সর্বশেষ সিচুয়েশনের উপরে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়, তারা কিন্তু উপদ্রুত এলাকায় ছিলেন কুমিল্লাতে এবং ফেনীতে, এবং তারা কিন্তু স্বচক্ষে সরজমিনে সমন্বয়ের মাধ্যমে কোথাও কাজগুলি হচ্ছে কিনা সেটা কিন্তু মনিটরিং করেছেন এবং কোথাও যদি কোনো ল্যাকিং থাকে সেটা জিনিসটাকে অ্যাড্রেস করছেন। আমরা যেমনটি গণমাধ্যমে দেখতে পেলাম যে ফেনীর দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না, সেই দুর্গম এলাকাগুলো চিহ্নিত করে আপনারা বিশেষ করে ব্যবস্থা নিয়েছেন কি? জি, আমরা দুর্গম এলাকা চিহ্নিত করে আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে জেলা প্রশাসন প্লাস সেনাবাহিনী তারা কিন্তু ওগুলো আইডেন্টিফাই করেছে। এটাকে আমরা ম্যাপিং করে যে সমস্ত জায়গায় সাধারণত অ্যাক্সেস করা যাচ্ছে না, ত্রাণ সামগ্রী দেওয়া যাচ্ছে না, উদ্ধার করা যাচ্ছে না, সেখানে কিন্তু আমরা হেলিকপ্টার ব্যবহার করছি। যেখানে রোড অ্যাক্সেস আছে, রাস্তার অ্যাক্সেস আছে, সেই রাস্তার মাধ্যমে কিন্তু আমরা যাচ্ছি। যেখানে হেলিকপ্টারের মাধ্যমে যাওয়া দরকার সেখানে হেলিকপ্টারের মাধ্যমে যাচ্ছি। সুতরাং যে খবর আমাদের কাছে আসছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা তারা কিন্তু সমন্বয় করছেন। সুতরাং এখানে যখনই কোনো ইনফরমেশন আমাদের কাছে আসছে যে কোথাও উদ্ধার করা প্রয়োজন, কেউ খাবার পাচ্ছে না বা চিকিৎসা দরকার, সেই বিষয়গুলি কিন্তু আমরা অ্যাড্রেস করছি। প্লাস ফিল্ড হসপিটাল তৈরি করা হয়েছে এবং আমাদের মেডিকেল টিম সক্রিয় রয়েছে। আমাদের প্রায় 645টি মেডিকেল টিম উপস্থিত 11টি জেলায়। তো সুতরাং এই সব দিকেই কিন্তু আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছি, যার ফলে আশা করি যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের যে সুনাম, সেই সুনামটি কিন্তু থাকবে। বিশ্ব দরবারে আমরা কিন্তু প্রমাণ করে ছাড়বো যে কোনো দুর্যোগ আমরা সমন্বিতভাবে ছাত্র জনতা, প্রশাসন, সামরিক বাহিনী
মিডিয়া সবাই মিলে কিন্তু আমরা কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি কে এম আলী রেজা। জনাব রিয়াদ ইবনে জামাল, আমরা যদি একটু উদ্ধার তৎপরতার প্রসঙ্গে জানতে চাই যে এখন পর্যন্ত 12 লাখ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত প্রায় 1.5 কোটি মানুষ। প্রত্যেকটা মানুষের যারা আসলে বানভাসী রয়েছে নিরাপদ আশ্রয় নিশ্চিত করাটা কতটা চ্যালেঞ্জিং? ধন্যবাদ প্রথমে আপনাকে জানাচ্ছি, এবং শুরুতেই আসলে চলমান বন্যা এবং এই দুর্যোগে নিহত যেসব ব্যক্তিবর্গ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত যে বিস্তীর্ণ জনপদ এবং এই দুস্থ যে মানুষ তাদের এই টোটাল যেই দুরবস্থা এবং যেই দুস্থতা আছে সেটার প্রতি আসলে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আলোচক এবং টিভি পর্দায় যারা সংযুক্ত আছেন আমাদের সাথে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এই কারণেই মূল প্রতিপাদ্য বিষয় যেটা আপনি অলরেডি বলেছেন, ঐক্যবদ্ধতার ব্যাপারটা, আসলে ঐক্যবদ্ধতা এবং সমন্বয়, যেটা আমরা সরকারের বিভিন্ন বাহিনী আছি এবং সাধারণ মানুষ যারা সেই সব এলাকার সাধারণ মানুষকে সমন্বয় করেই বেসিক্যালি এবারের এই ব্যতিক্রমী উদ্যোগটা আমরা নিয়েছি। বন্যা আমাদের জন্য খুবই প্রত্যেক বছরই কম বেশি হয়, আমাদের অভিজ্ঞতা আছে, বাট এবারেরটা একটু ব্যতিক্রম এই কারণেই যে প্রথম থেকে আসলে জনতা এখানে সমন্বয় এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমি এখানে একটা বিশেষ বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে চলমান বন্যা পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী আমরা যখন ইমিডিয়েট রেসপন্স ফেজের আওতায় বেসিক্যালি সশস্ত্র বাহিনী বিভাগ, ইংরেজিতে যেটাকে আর্ম ফোর্সেস ডিভিশন বা সংক্ষেপে এএফডি বলি, আমরা তাদের পরিচালনায় কিন্তু আমরা বিভিন্ন বাহিনীগুলো পরিচালিত হয়েছি। আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এখন সারফেস হচ্ছে এবং স্পেশালি বানভাসী মানুষকে নতুন করে আশ্রয় দেওয়া বা তাদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে, এটাতে প্রথম থেকে সরকারি বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু এখানে যুক্ত হয়েছে। আমি একই সাথে এটা বলতে চাই যে আমাদের কার্যক্রম কিন্তু বেসিক্যালি শুরু হয়েছিল 19 আগস্ট থেকে, যদিও আমরা হয়তো বা জেনেছি সরকারিভাবে অথবা পত্রিকায় জেনেছি কিছুটা পরে, বা বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু, আমি যদি এক্স্যাক্টলি ফেনীর কথা বলি, বন্যার পূর্বাভাস পর্যবেক্ষণ এবং করে এবং সেখানে আমাদের অতীত যে অভিজ্ঞতা সেটাকে আমরা কাজে লাগিয়ে 19 আগস্ট থেকে আমরা বাংলাদেশ নৌবাহিনীর সাথে সমন্বয় করে সেই এলাকায় নিয়োজিত ছিলাম এবং আমরা আমাদের ইনিশিয়াল টিম পাঠিয়েছি সেখানে। বোটে করে আমাদের যে উদ্ধার তৎপরতা কার্যক্রমের সাথে যেসব সদস্য আছেন তারা 19 আগস্ট থেকে সেখানে ডিপ্লয় হয়েছেন। একই সাথে যদি আমি হবিগঞ্জ এবং মৌলভী বাজারের কথা বলি, সেখানেও আমাদের কোস্টগার্ডের একটা বড় অংশগ্রহণ আছে। আমরা সেখানে ঢাকা থেকে সমন্বয় করে আসলে টিম পাঠিয়েছি। আর সর্বশেষ আপনারা হয়তো বা জেনে থাকবেন খুলনার পাইকগাছা, যেখানে একটা বাঁধ ভেঙে যাওয়ার কারণে একটা এলাকা প্লাবিত হয়েছে, সেখানেও বাংলাদেশ কোস্টগার্ড গিয়েছে এবং এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং নিবেদনের যে অংশটা সেটা আছে। আপনি যেটা জানতে চাচ্ছিলেন বানভাসী লোকজনকে কিভাবে আসলে উদ্ধার কার্যক্রম, যেহেতু ইতিমধ্যেই এই বন্যায় 23 জনের প্রাণহানি হয়েছে, নিশ্চয়ই আপনাদের প্রথম অগ্রাধিকার জীবন বাঁচানো। জি, আমি যদি এটাকে একটু ফেজ ওয়াইজ বলি, আমাদের উদ্ধার কার্যক্রমটা মূল এবং একই সাথে আমরা চিকিৎসার যে ব্যবস্থাটা দেয়া এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, কারণ আমাদেরকে আসলে খাবার দিয়ে তো মানুষকে শুধুমাত্র উদ্ধার না, তাদেরকে পরবর্তীতে সার্ভাইভাল যেই প্রশ্নটা আছে সেটাকেও লুক আফটার এবং ইনশিওর করতে হচ্ছে। তারপরে যেখানে আসলে হয়তোবা উদ্ধার করার প্রয়োজন হচ্ছে না, তারা ওই জায়গাতেই আছে, বাট খাবারটা পৌঁছাতে হচ্ছে। তো যেটা হয়তোবা মিডিয়াতে এসছে বা আপনারা জেনেছেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং আমরা যারা আছি, আমরা আমাদের লেভেলে নিজেদের উদ্যোগে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি, অর্থাৎ খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছি, একই সাথে যেহেতু জনগণকে সম্পৃক্ততার ব্যাপারটা এবার খুব বড় করে আলোচনা হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন সংস্থা থেকে অভূতভাবে সাড়া দিচ্ছে, খুবই মানে এটা আনপ্রেসিডেন্টেড যেটা বলি, এবং অন্যান্য সংস্থা যারা যেতে পারছে না, যেহেতু আপনি নিজে বলেছেন দুর্গম এলাকা, অনেক কিছু আননোন টেরিটরি, বাট তারা চাচ্ছেন সেখানে সম্পৃক্ত হতে, আমরা কিন্তু তাদের জিনিসগুলো কালেক্ট করে আমরা কিন্তু এই ডিস্ট্রিবিউশনে আছি। তো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আমরা উই আর কোঅর্ডিনেটিং এভরি স্টাফ, এবং এএফডি যথাযথ নির্দেশনা দিচ্ছে এবং 3 বাহিনীর সাথে সমন্বয় করে আমরাও ওখানে ডিপ্লয়মেন্ট হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। আমরা যদি খুব সুস্পষ্টভাবে জানতে চাই যে আশ্রয় কেন্দ্রে আসলে বন্যা দুর্গতদের জন্য কি কি সুবিধা আপনারা রাখছেন? আচ্ছা, আমি শিওর এটা অলরেডি মিডিয়াতেও এসছে, বাট এবং সচেতন বাংলাদেশের যারা আছেন তারা সবাই কম বেশি জানেন। আমরা চিকিৎসা সহায়তা দিচ্ছি। এটা একটা যে কোনো দুর্যোগের, চলমান দুর্যোগে অথবা দুর্যোগের প্রথম ফেজটা চলে গেলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়। যারা উদ্ধারকৃত ব্যক্তিবর্গের স্বাস্থ্যগত যেই সমস্যাগুলো হয় সেগুলো দেখভালের ব্যাপার স্যাপার থাকে, একটা মানসিক ট্রমা কাজ করে,
সেই ট্রমা থেকে যখন আমাদেরকে দেখে ইউনিফর্ম, ম্যান ইন ইউনিফর্ম, তারা একটা কনফিডেন্স পায় এবং একই সাথে এই কনফিডেন্স বিল্ডিং মেজারের পাশাপাশি তাদের ওয়েলফেয়ারটা দেখাটাও আসলে আমাদের একটা অন্যতম দায়িত্ব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা আছে, স্বাস্থ্যগত চিকিৎসা আমরা নিশ্চিত করছি এবং মানসিক সেবা যেটা বলি, কারণ আমাদের যেহেতু অনগ্রাউন্ডে ফোর্স ডিপ্লয়মেন্ট অলরেডি করা আছে, আমাদের সাথে কথা বা আমাদের কারণে আমাদের মানবিক যেই ব্যাপারগুলো তারা দেখতে পাচ্ছেন, অনেক কনফিডেন্স, বিশ্বাস তাদের মধ্যে কাজ করে। তো সেই ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবাটাও আমাদের জন্য দেওয়া খুব সোজা হয়। তারপরে যেটা আপনাকে প্রথমেই একটু বলে নিলাম যে খাবার পৌঁছে দেওয়ার ব্যাপারটা, একেবারে রিমোট জায়গাতেও এরকম অনেক সময় একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যায়। তো সেখানে আমাদের হস্তান্তরকৃত খাবারের সামগ্রী হয়তো বা তাদেরকে জীবন বাঁচাতে আমি তো বলবো প্রবলভাবে সহায়তা করে। তো এইভাবে আসলে আমরা কাজগুলো করছি এই অনগোয়িং ফেজে। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সংগঠন কিন্তু ত্রাণ নিয়ে সেই বন্যা কবলিত এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেকেই মাঝ পথ থেকে আবার ফিরে আসছে। আপনাদের সাথে সমন্বয় করা কি সম্ভব হচ্ছে? সেটাই আমি আসলে বললাম যে অনেক সময় মিডিয়ার মাধ্যমে তারা জেনে যাচ্ছেন যে ডিরেক্টলি পৌঁছানো যাচ্ছে না, কারণ হাইওয়েটা ডুবে গেছে, সেখানে দীর্ঘ যানজটের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাট তাদের তো আর্চটা রয়ে গেছে যে এফেক্টেড পিপলদেরকে আসলে ত্রাণ পৌঁছে দিতে হবে। তো সেই ক্ষেত্রে সমন্বয়টা আমরাও বলেছি, মিডিয়াতে আমরা জানিয়েছি যে শুধুমাত্র ত্রাণ মানে উদ্ধারের ব্যাপারটা না, আমরা যেহেতু বাংলাদেশ কোস্টগার্ড, আমরা যেটা বলি আসলে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন CGFW, আমরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং আমরা ইনভাইট করছি, লোকজনকে জানাচ্ছি যদি তাদের কোনো ত্রাণ সামগ্রী থাকে যেটা সঙ্গত কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না তাদের পক্ষে, বাট আমাদের কাছে দিলে যেহেতু আমাদের টিম মোবিলাইজ হচ্ছে এবং যাচ্ছে, তা আমরা কিন্তু তাদের হয়েও সেই কাজগুলো করে দিচ্ছি। সাধারণ মানুষের আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিভিন্নভাবে সংযুক্ত হতে চাচ্ছে, তো সেই কাজটাতে আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কে মালিরেসে একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। আমরা যেমনটি দেখলাম যে টিএসসি ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পড়েছে, যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু মানুষ চেষ্টা করছে এবং সংকটে যে বাঙালি জাতি কিভাবে ঐক্যবদ্ধ হয়ে যায় সেটি কিন্তু আরেকবার প্রমাণ হলো। সেই জায়গা থেকে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আপনাদের মানে মন্ত্রণালয়ে এমন কোনো মনিটরিং সেল কি আছে যে আপনাদের সাথে সমন্বয় করা সম্ভব? জি ধন্যবাদ, খুবই রিলেভেন্ট কোশ্চেন। যেদিন এই বন্যার প্রকোপটা শুরু হলো সেদিন থেকেই কিন্তু আমরা মন্ত্রণালয়ে একটি হেল্পলাইন চালু করেছি, দুটো লাইন সেখানে আছে। আমরা এটাকে বলি NDRCC, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার, জাতীয় দুর্যোগ সারাদান সমন্বয় কেন্দ্র। সেই হেল্পলাইনে কিন্তু আমরা প্রতিনিয়ত ফোন কল পাচ্ছি, কোথাও কোনো সমস্যা থাকলে সেটা জানছি, আমরা ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যেটা বললেন যে টিএসসিতে ছাত্র জনতা যে অভূতপূর্ব তাদের যে রেসপন্স, সেটি সত্যিই আমরা খুব অভিভূত। আমরা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং মন্ত্রণালয় এই কাজের সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট হয়েছি। আপনি জেনে খুশি হবেন এবং যারা টিভির সামনে আছেন তারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু খুবই ক্লোজ কোঅপারেশনে, খুব সমন্বয়ের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে কাজ করছি। গতকালও আমরা 9 ট্রাক ত্রাণ সামগ্রী টিএসসি থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পৌঁছে দিয়েছি, অর্থাৎ যেখানে তারা সমস্যা পাচ্ছে সেখানেই কিন্তু আমরা ইন্টারভেন করছি, সেখানে কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়াচ্ছি। মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানেই কিন্তু আমরা সশস্ত্র বাহিনীর যে ফোর্স, যেটি আমার সহকর্মী বললেন ক্যাপ্টেন রিয়াদ, সেখানে কিন্তু ওনাদের সহযোগিতা নিচ্ছি। সুতরাং পুরো চেনে কিন্তু আমরা একজন অপরের পরিপূরক হিসেবে কাজ করছি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক কিন্তু মূল সমন্বয়ের কাজটি করছেন। তো সুতরাং আমরা কিন্তু খুব মানে ক্লোজ কোঅপারেশনে, যেটা আমি শুরুতে বলেছিলাম, সেভাবে কাজ করে যাচ্ছি। মন্ত্রণালয় সার্বক্ষণিক আমাদের 24 ঘন্টা কিন্তু হেল্পলাইন চালু রয়েছে এবং আমরা যখনই কোনো সাহায্যের আবেদন পাচ্ছি বা কোনো ফোন কল পাচ্ছি সেটা নোট করে নিচ্ছি, সেটাকে আমরা আবার সাথে সাথে কিন্তু আবার সশস্ত্র বাহিনী বিভাগের যে কোঅর্ডিনেশন আছে সেখানে দিচ্ছি, নর্মালি যেটা জেলা প্রশাসন যেতে পারছে না। তো সেই কাজগুলি কিন্তু আমরা সারাক্ষণ করছি এবং ছাত্র জনতার যে উদ্যোগ, এতে কিন্তু আমাদের সাহস অনেক বেড়ে গেছে যে আমরা আসলে অনেক বড় বড় চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে পারবো। সেই সাহসের জায়গাটা কিন্তু আমাদের আগেও ছিল, এখন কিন্তু আরও অনেক বেশি। কারণ আপনারা জানেন যে টিএসসিতে কিন্তু ত্রাণ সামগ্রী রাখার জায়গা নেই, পরে বাধ্য হয়ে ঢাকা ইউনিভার্সিটির যে জিমনেশিয়াম সেখানে জিনিসপত্র রাখা হচ্ছে এবং এই জিনিসগুলো যেন দ্রুত পৌঁছানো যায় সেই চেষ্টাগুলি কিন্তু আমরা করছি। আর সরকারের যে আপনার যে বলেন ত্রাণ সামগ্রী বা অনুদান টাকা পয়সা, সেগুলি কিন্তু আমরা যথারীতি জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি এবং যদি আরও
কোনো টাকা পয়সা লাগে, জেলা প্রশাসন থেকে যদি আমাদের কোনো চাহিদা দেয়, সেটি দেওয়ার জন্য কিন্তু মন্ত্রণালয় সার্বক্ষণিক প্রস্তুত আছে। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং মন্ত্রণালয় যে টোটাল এনডিআরসিসির কথা যেটা বললাম, এবং কন্ট্রোল এবং মন্ত্রণালয়ের সমস্ত টিম, আমরা কিন্তু শুক্র শনিবার কোনো বন্ধের না, আজকেও কিন্তু সারাদিন আমরা কাজ করেছি। এখনো কিন্তু আমাদের কর্মকর্তারা কিন্তু ডিউটি করছেন। এবং যে কোনো দুর্যোগের সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়ে যায় নারী, শিশু এবং বয়োবৃদ্ধরা, তাদের জন্য আপনাদের বিশেষ কি ব্যবস্থা রয়েছে, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেছেন নিবেদিত দেশপ্রতীকের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ, দেখছেন জেরুজালেম নিবেদিত দেশপ্রতীক। ফিরছে আলোচনায়। কে মালিরিজা, যে আলোচনায় আমরা ছিলাম যে দুর্যোগের সবচেয়ে বেশি অসহায় পরিস্থিতিতে থাকে নারী, শিশু এবং বয়োবৃদ্ধরা, তাদের জন্য বিশেষ কি ব্যবস্থা রেখেছেন আপনারা? যে আপনি ধন্যবাদ আপনাকে, যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন এই আলোচনায়। আমি আপনাকে একটু বলতে চাই যে আসলে শুধু বন্যা কেন, যে কোনো দুর্যোগেই কিন্তু আপনার শিশু, নারী, বয়োবৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন, তারা কিন্তু একটু ভালনারেবল অবস্থায় থাকে, তাদের কিন্তু তারা একটু ঝুঁকির ভিতরে বেশি থাকে। তো সেই বিষয়টা কিন্তু আমরা একদম সেই রেস্কিউ থেকে, উদ্ধার কাজ থেকে শুরু করে তাদেরকে আশ্রয়কেন্দ্রে আনা, চিকিৎসা সেবা দেওয়া, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনি জানবেন যে আমরা এ পর্যন্ত 11টি জেলায় 3834টি আশ্রয়কেন্দ্র খুলেছি, এবং সেখানে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার কাছে যে হিসাব আছে, সেখানে 4,72,894 জন লোক সেখানে কিন্তু আশ্রয় নিয়েছেন। আর এই আশ্রয়কেন্দ্রগুলিতে আমরা যে সমস্ত সাপোর্ট দেওয়া দরকার, আপনার চাল, নগদ টাকা, এবং শিশুদের জন্য কিন্তু স্পেশালি আমরা এটা বরাদ্দ দিয়েছি, শিশু খাদ্য কেনা এবং এটা প্রসেস করা, সেই কাজটি কিন্তু আমরা করেছি শিশুদের কথা চিন্তা করে। আর যে সমস্ত জায়গায় আমাদের হসপিটাল বা ফিল্ড হসপিটাল চালু করা হয়েছে, সেই সমস্ত জায়গায় আমাদের যে জেলার সিভিল সার্জন অফিস আছেন, আমার উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেনাবাহিনীর যে মেডিকেল টিমের লোকজন আছেন, তারা কিন্তু সমন্বিতভাবে কাজ করছেন। এবং সেই জায়গাতে এই মহিলা, শিশু, বয়োবৃদ্ধ লোক, বিশেষ চাহিদা সম্পন্ন লোক, তাদের চাহিদা যাতে অ্যাড্রেস করা যায়, সেগুলি কিন্তু আমরা করছি, এবং সে বিষয়ে কিন্তু জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় এখানে আমি যোগ করতে চাই, সেটা হলো যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা দেশের বিভিন্ন জায়গায় সাইক্লোন শেল্টার এবং ফ্লাড সেন্টার এগুলো তৈরি করি। সেই সেন্টারগুলো যেন নারী বান্ধব হয়, সে বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য রাখছি নতুন যেগুলি তৈরি হচ্ছে। তো সব জায়গাতে, যে সমস্ত জায়গাতে আশ্রয়কেন্দ্রগুলি খোলা হয়েছে, আমরা চেষ্টা করছি যেন ওখানে যে সমস্ত মৌলিক যে চাহিদাগুলি আছে, সেগুলো যেন নারী বান্ধব এবং শিশু বান্ধব হয়, এবং তাদের যে মৌলিক চাহিদা, সেই চাহিদার দিকে যেন আমরা লক্ষ্য রাখতে পারি এবং চাহিদার যেন মিট আপ করতে পারি, সে বিষয়ে কিন্তু আমরা সমন্বিতভাবে সবাই কাজ করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল। যেহেতু ভারতের কোনো পূর্ববর্তী সতর্কতা ছিল না, আমরা বলতেই পারি যে বন্যা দুর্গতদের জন্য আকস্মিক বন্যা, সেই জায়গা থেকে এই আকস্মিক বন্যা মোকাবেলায় কি কি প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাদের যেতে হচ্ছে? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা এই কারণেই খুব প্রাসঙ্গিক। আমরা জানি আমাদের আসলে নদীমাতৃক বাংলাদেশ হওয়ার কারণে বন্যা আমাদের জন্য হয়তোবা খুবই রিপিটেটিভ একটা অকারেন্স। আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে প্রত্যেক বছর কোনো না কোনোভাবেই বন্যা যে ব্যবস্থাপনার সাথে আমাদেরকে যুক্ত থাকতে হয়। বাট তারপরে এবারের বন্যাটা একটু ব্যতিক্রম, আপনি নিজেই বললেন যে ঘটনার আকস্মিকতায় অনেক জায়গায় আসলে ইরান্ডেড হয়ে গেছে, ফ্লাডেড হয়ে গেছে। আমরা অনেক জায়গায় যেতে পেরেছি, খুব ভালোভাবেই যেতে পেরেছি, বাট অনেক জায়গায় হয়তো এখনও ক্রিটিক্যালিটি আছে। তো ক্রিটিক্যালিটির জায়গা থেকে আমরা যেটা বলবো, আসলে তাৎক্ষণিকভাবে মোতায়েন হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ, অবশ্যই এটা ক্রিটিক্যাল পয়েন্ট। তারপরে স্পেশালি ফেনীর কথা যদি বলি, গত প্রায় 3 দশকের বেশি সময় এই জায়গায় এরকম এই মাপের বন্যা হয়নি। তো সেই ক্ষেত্রে স্থানীয় লোকজনের পূর্ব প্রস্তুতির পাশাপাশি আমাদের বাহিনীগুলোরও কিন্তু সেখানে আমরা অপারেট করিনি এর আগে। তো যার কারণে অপরিচিত এলাকায় অপারেশন পরিচালনা করাটা একটা ক্রিটিক্যাল অ্যাফেয়ার ছিল। তারপরে স্থানীয় প্রশাসন এবং অন্যান্য জনপ্রতিনিধি বা অন্যান্য সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার বা সমন্বয় করার, সেটা একটা ক্রিটিক্যাল অ্যাফেয়ার। আর যেটা আছে যে সবসময়, এটা আমরা সবসময় বলি যে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। আমরা তো ফেনীর কথা যদি বলি, হাইওয়েতে ছিল আসলে আমাদের মূল কানেক্টিংয়ের উপায়। তো সেটাই যখন ফ্লাডেড হয়ে গেছে, definitely it took a toll over our overall movement.
তো এই প্রবলেমগুলো, আর আমি যদি বাংলাদেশ কোস্টগার্ডের স্পেশালি ক্রিটিক্যালিটির কথা বলি, আমাদের বিভিন্ন আকারে, বিভিন্ন সাইজে, বিভিন্ন শেপের বোট আছে, যেগুলো দিয়ে আমরা বছরের অন্যান্য সময় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং রোলে আমরা যে যুক্ত থাকি এই বোটগুলো ব্যবহার করি। বাট সঙ্গত কারণেই এখানকার অনেক লেন্সগুলো আছে, ওয়াটার লেন্স, ওয়াটার বডিজ, ওয়াটার ওয়েজগুলো আমাদের সব ধরনের বোটকে আসলে একমত করা বা পরিচালনা করার আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বা হয়নি। তো সেখানেও আমাদের একটা মাস্টারিং করা, কোন বোটগুলো নিয়ে গেলে আমরা খুব রিমোট জায়গাগুলোতে পৌঁছাতে পারবো, এই ব্যাপারটাও আসলে আমাদেরকে দেখতে হচ্ছে, স্টাডির ব্যাপার আছে। এবং এইগুলি আসলে আমি বলবো লেসন লার্ন, যে পরবর্তীতে যেগুলো আমাদের অন্যান্য ক্ষেত্রেও হয়তো এখান থেকে আমাদের কিছু টেক অ্যাওয়ে থাকবে, যেগুলো এই চ্যালেঞ্জকে মোকাবিলায় ভবিষ্যতে আমাদের কাজে দেবে। আমরা যে কোনো দুর্যোগের জানি যে আফটার ইফেক্ট বলতে একটা ব্যাপার আছে, বন্যা পরবর্তী কি কি চ্যালেঞ্জগুলো রয়েছে? যেটা আসলে আমরা বুঝি যে আমরা তো বন্যা চলে যাওয়ার পরও একটা লম্বা সময় স্থানীয় জনসাধারণের একটা চাহিদা বা প্রত্যাশা থাকে যে শুধুমাত্র উদ্ধার কার্যক্রম না, কারণ এরপরে পোস্ট রিহ্যাবিলিটেশন যেটা বলি, তাদেরকে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হয়, তাদের শিক্ষা যে কার্যক্রম যেটা ব্যাহত হয়ে গেছে সেখানেও আসলে সম্পৃক্ততার ব্যাপার স্যাপার থাকে। তারপরে যে ঘর বাড়িগুলা বা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনরায় মেরামত করা, পুনরায় নির্মাণ করা। তো এগুলো সবগুলো ব্যাপারেই যেটা আছে, স্থানীয় প্রশাসনের একটা হয়তো বা অ্যাসেসমেন্ট হয়, এবং সেই অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতেই সশস্ত্র বাহিনী বিভাগকে যখন জানানো হয়, সেখান থেকে আসলে আমরাও নির্দেশনা পাই যে কোন কাজে আমরা যুক্ত হতে পারি বা কী সহায়তা আমরা করতে পারি। তো বেসিক্যালি এই তিনটাটাই বড় শিক্ষার ব্যাপারটা যেটা বললাম, স্থাপনা পুনর্নির্মাণ বা পুনঃমেরামতের ব্যাপারটা, আর নর্মালসিতে ফেরত আসা, স্বাভাবিক কমিউনিকেশন, একটা ডিসরাপ্টেড কমিউনিকেশন, অনেক রাস্তাঘাট ভেঙে যায়, তো সেগুলোকে মেরামত করে চলাচল উপযোগী করা, সেই কাজগুলোতেও আসলে আমরা সম্পৃক্ত হতে পারি এবং আমরা সাধারণত হই। এগুলি আসলে ওভার দ্য ইয়ার্স হয়ে আসছে, এবং আমি শিওর যে এবছরের এটা বা এবারেও এটার ব্যতিক্রম হবে না। যখনই এই জাতীয় কল অফ টাইম উইল বি ডেফিনেটলি গিভেন টু আস, ইন্টিমেটেড টু আস, আমরা উইল বি দেয়ার টু রেসপন্ড। বন্যার কবলে বাংলাদেশকে বারবার পড়তে হচ্ছে, সেই জায়গা থেকে বন্যার বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা কি সম্ভব? প্রশ্নটি থাকছে আপনার কাছে, বিরতির পরে শেষ করব। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, দেশপ্রতীকের সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে দুর্যোগ ও ঐক্যবদ্ধ এক বাংলাদেশ, এই শিরোনামে। আবারও ফিরছে আলোচকদের কাছে। ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, বারবার বন্যার কবলে পড়ে বাংলাদেশ, সেই জায়গা থেকে বন্যার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব কি? ধন্যবাদ। বন্যা যেহেতু আমরা সবাই স্বীকার করেই নিয়েছি, এটা প্রাকৃতিকভাবে আসলে তৈরি হওয়া সৃষ্ট একটা সমস্যা। এটা হয়তোবা উৎপত্তিতে তো আমরা কোনো কিছু করতে পারছি না, বাট প্রতিরোধের ব্যাপারটা যেটা আছে, আমরা যদি তথ্যটা আগাম সতর্কতা সেটা পাই, বা রিয়েল টাইম ডাটা যেটা আসলে প্রত্যাশা করি সেটা যদি পাই, তাহলে এক্সটেন্ট অফ ড্যামেজটা আসলে কিন্তু কমানো সম্ভব, এবং এটাই হয়তোবা আমাদের ক্ষেত্রে মূল কনসার্নের বিষয়। তারপরে যেটা আছে যে অগ্রিম যদি সতর্কতাটা পাই, আমরা ফোর্স মোবিলাইজেশনটা, যেই অ্যামাউন্টের ফোর্স বা যা কিছু করার দরকার বলে আমরা মনে করি, সেটা হয়তো বা সহজতর হয়। তারপরে ফিজিক্যাল প্রিপারেশনের পাশাপাশি মেন্টাল প্রিপারেশন, এটা একটা বড় ব্যাপার। আমরা শুধুমাত্র ফোর্স হিসেবে আমরা তৈরি হব না, আমরা যে এলাকায় যাব বা যে এলাকায় ঘটনাটা ঘটতে পারে তাদেরকে তো আসলে অ্যাওয়্যার করা অথবা আগে থেকে অ্যালার্ম বা অ্যালার্ট করা, সতর্ক করা যেটা বলি, সেটা করাটাও আমাদের জন্য সুবিধা হয়। এক্সটেন্টটা জানলে আমরা হয়তো ইভ্যাকুয়েশনটা আদৌ করতে হবে বা কী সংখ্যক করতে হবে সেটাও আমরা লোকজনকে, সাধারণ মানুষকে বলতে পারি, যারা আসলে আগামভাবে ওইভাবে প্রস্তুত থাকেন না। বাট আমাদের কাছ থেকে যখন সত্যিকার অর্থে এই তথ্যটা পায়, তাদের জন্য আসলে এই ব্যাপারে অনেক সোজা হয় এই জিনিসগুলোকে আসলে রেপ্লিকেট করা। তো এইটাই আমি বলবো আসলে প্রতিরোধের ক্ষেত্রে হয়তো বা বিশেষ। ধন্যবাদ জানাচ্ছি কে এম আলী রেজা। অনেকে এবার আসলে দাবি তুলেছে যে বাংলাদেশ অংশে বাঁধ নির্মাণ করলে আসলে এই আকস্মিক বন্যা পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি কিনা। জি, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, একই সাথে বলবো যে কোশ্চেনটা খুব টেকনিক্যাল কোশ্চেন। আর একই সাথে যারা এই বিষয়টা বলছেন যে পাল্টা বাদ দেওয়া, তাদের ইমোশনের জায়গাটাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। তার কারণ হচ্ছে যে আমরা ডাউন স্ট্রিমের কান্ট্রি, ভাটিতে আমাদের অবস্থান, আমরা কি শুধুই এই বন্যার এই পানি আমাদের দিকে আসবে এবং আমরা কি শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া, আমাদের জান মাল সম্পদ, তো এই জায়গা থেকে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে। এখন কথা হচ্ছে যে এটা কি বাদ দিয়ে সমাধান করা যাবে, নাকি
একটি রিজার্ভার করে সেই পানিটি আমরা বর্ষা সিজনে ধারণ করে শুকনো মৌসুমে সে পানিটি কাজে লাগাবো, এটার ভিতরে আসলে অনেকটা টেকনিক্যাল বিষয় আছে। তো সেগুলি নিয়ে কিন্তু আমাদের একটু ফিজিবিলিটি বা সম্ভাব্যতা যাচাই করতে হবে, কোনটি করলে এটার অপটিমাম ইউজ হবে। আপনারা জানেন যে, আমরা জানি যে পানির অপর নাম জীবন, এবং পানিটা কিন্তু একটা খুব দামি একটা রিসোর্স। বিভিন্ন দেশে কিন্তু পানি নিয়ে যুদ্ধ হয়, এই পানির মাধ্যমেই কিন্তু আবার সম্পর্কও তৈরি হয়। তো ওই জায়গাগুলিতে চিন্তা করতে হবে পানিকে আমরা আর বিকল্প আর কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। শুকনো মৌসুমে আমাদের যে সমস্ত জায়গায়, মানে বাড়ি অঞ্চল যেটি উত্তরবঙ্গে, সেই সমস্ত জায়গায় আমরা পানি ডাইভার্ট করতে পারি কিনা রিজার্ভার করে, যাতে করে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন বাড়তে পারে। তো সেই বিষয়গুলো কিন্তু কি একটা কম্প্রিহেন্সিভ একটা সামগ্রিক স্টাডি হওয়া দরকার, পরিকল্পনা দরকার নিশ্চয়ই। আরেকটা জিনিস কিন্তু আমরা দেখছি যে বিশ্বের উন্নত দেশগুলো বন্যার কবলে পড়ছে, এর কারণ কি? যে এটি খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আসলে বন্যার কারণ হিসেবে আপস্ট্রিমে বাঁধ খুলে দেওয়া কিংবা ভারী বৃষ্টি হওয়া, এই বিষয়টি যেরকম সত্য, পাশাপাশি আমাদেরকে কিন্তু যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, সেই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে। কারণ এই বন্যাটা শুধু বাংলাদেশ বা ভারতে হচ্ছে না, বা এশিয়ান দেশগুলোতে হচ্ছে না, আমরা দেখি যে উত্তর আমেরিকার দেশগুলিতে হচ্ছে, আপনার এশিয়া প্যাসিফিকের যে সমস্ত অন্যান্য দেশগুলি আছে সেখানেও হচ্ছে। তার মানে ক্লাইমেট চেঞ্জ বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। ক্লাইমেট চেঞ্জ বিষয়টাকে কিন্তু খুব প্রাকৃতিক বিষয় বলা যাবে না, এখানে কিন্তু ম্যানমেড অনেক ফ্যাক্টরস আছে, যেমন ধরেন কার্বন ইমিশন। তো সেই জায়গাগুলিতে একটা ভিন্ন ফোরাম আছে, সেখানে কাজ হচ্ছে। তো আমাদের আসলে, আমি যে কথাটা বলতে চাই সেটা সামগ্রিকভাবে বিষয়টা দেখতে হবে, গ্লোবাল একটা পরিকল্পনার দাবি রাখে। অনেক ধন্যবাদ জানাচ্ছি কে এম আলী রিজা, ধন্যবাদ জানাচ্ছি ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল। দর্শক, এখানেই শেষ করছি জেডএসআর বিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।